মেম সাহেব, নিমাই ভট্টাচার্য। যারা কাছে আসে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আসো আমার হৃদয়খানিতে। ওয়েস্টার্ন কোর্ট, জনপথ, নিউ দিল্লি। দোলা বৌদি, তোমার চিঠি পেলাম, অশেষ ধন্যবাদ। তুমি আমাকে ভালোবাসো, স্নেহ করো, তাই তো স্বপ্ন দেখো আমি ঘর বাঁধি, সুখী হই, একটা রাঙা টুকটুকে বউ আসুক আমার ঘরে, আমাকে দেখাশোনা করুক, একটু ভালোবাসুক, আমার জীবনের একটা অবলম্বন হোক। তাই না? ভাবতে বেশ মজা লাগে। আমার এই ছন্নছাড়া জীবনে একটা জুনিয়র দোলা এসে দোলা দিলে মন্দ হতো না। হয়তো তার আবির্ভাব হলে নিজের জীবনটাকে নিয়ে এমন জুয়া খেলতাম না, ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি করতাম না। হয়তো তার ছোঁয়া পেলে বুকের ব্যথাটা সেরে যেত। হয়তো নিকট ভবিষ্যতে মৌসুরি বা নৈনিতালের কোনো নার্সিংহোমে যাবার প্রয়োজন হতো না। হয়তো আরও অনেক কিছুই হতো। নিজের কাছে থেকে নিজেকে এমনভাবে লুকিয়ে রেখে পালিয়ে বেড়াতাম না। তাই না দোলা বৌদি? সত্যি কথা বলতে কি, বিয়ে করতে আমার সম্মতি না থাকলেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে, তাতে আমার বিশেষ অসম্মতি নেই, বরং বেশ আগ্রহই আছে। আর তাছাড়া আগ্রহ না থাকার কী কারণ থাকতে পারে? তুমি তো নিজেই 18 কি 19 বছর বয়স থেকে খোকনদাকে দোলা দিতে শুরু করেছিলে। ইউনিভার্সিটির 2 গেট দিয়ে দুজনে বেরোতে। তুমি ইউনিভার্সিটির দোরগোড়া থেকে 2B বাসে চাপতে আর খোকনদা মেডিকেল কলেজের পিছন থেকে 9 নম্বর বাসে চাপত। দুজনে দুটি বাসে চাপলে কি হয়, দুজনেই তো নেমে পড়তে লিন্ডন স্ট্রিটের মোড়ে। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে ফাঁকা দার্জিলিং উপভোগ করেছো তোমরা দুজনে। এসব আমি জানি, আরও জানি তুমি নিজের হাতের কঙ্কন আর গলার মোটা হারটা বিক্রি করেছিলে বলেই খোকনদা অতদিন ধরে রিসার্চ করে PhD হতে পারলো। এমনই করে দোলা দিতে দিতে একদিন আকস্মাৎ নিজের দোলনায় তুলে নিলে খোকনদাকে। এসব তো নিজের চোখে দেখা, আরও অনেকেই তো দেখলাম। মঞ্জুরি, লিপি, কণিকা রায় কি কম খেল দেখালো? আমার প্রথম যৌবনে সেই সবুজ কাঁচা দিনগুলিতে তোমরা সবাই আমাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিলে। হয়তো আজ সেই ইনফ্লুয়েন্স শেষ হয়নি। আর ওই অনুরাধা, কত বড় বড় কথা, কত লেকচার, কত তর্ক বিতর্ক, বিয়ে। সরি, শেষ পর্যন্ত একটা পুরুষের তৃষ্ণা মেটাবার জন্য আমাকে স্বীকার করবে। নেভার, নেভার। মনে পড়ে দোলা বৌদি, অনুরাধা শেষকালে চিৎকার করে হেনরি ফিল্ডিংকে কোট করে বলতো, হিজ ডিজাইনস ওয়ার স্ট্রিক্টলি অনারেবল, অ্যাজ দ্য সেইং ইজ, দ্যাট টু রব এ লেডি অফ হার ফরচুন বাই ওয়ে অফ ম্যারেজ। আমাদের সেই অনুরাধাও একদিন বর্তমানে নীতিশের গলায় মালা পরালো। আমি দিল্লিতে ছিলাম না, তাই অনুরাধার আমন্ত্রণ পেতে একটু দেরি হওয়ায় সে দৃশ্য দেখার সুযোগ আমার হয়নি। কিন্তু বৌভাত ফুলসজ্জার দিন আমি বর্ধমান না গিয়ে পারিনি। প্রাচীন কাব্যে আছে, অনন্ত যৌবনা উর্বশীর ক্যাবারে ডান্সের ঠেলায় স্বর্গরাজ্যের ম্যানেজিং ডাইরেক্টরদের সব কাণ্ডজ্ঞান লোপ পেয়েছিল, কিন্তু মুনি ঋষিদের নাচে উর্বশীর ধ্যানভঙ্গ। না, পড়িনি। তবে দেখলাম অনুরাধার বেলায় একটা ভাঙা জিপ গাড়ি, 2টা কনস্টেবল আর একটা পেটমোটা সাব ইন্সপেক্টরের ঘাড়ে চড়ে IPS নীতিশ এমন নাচলো যে অনুরাধাও ক্লিন বোল্ড হয়ে গেল। এই উৎসবের বাড়িতেই লোকজনের ভিড়ে একটু পাতলা হলে আমি কানে কানে জিজ্ঞাসা করেছিলাম, অনু, এ কী হলো? ছি ছি। শেষ পর্যন্ত একজন পুরুষের তৃষ্ণা মেটাবার শিকার হলে। তুমি তো অনুরাধাকে ভালোভাবেই জানো, ও ভাঙবে কিন্তু মচকাবে না। তাই শেক্সপিয়ারের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা থেকে ছোট করে বলল,
My salad days when I was green in judgment. চমৎকার! তোমাদের এই কাণ্ড কারখানা দেখে আমার বিয়ে করার ইচ্ছে হওয়া কি স্বাভাবিক নয়? মাঝে মাঝেই আমিও ভাবি, যদি খোকনদা বা নীতিশের মতো। যাকগে ওসব। আচ্ছা দোলা বৌদি, তাছাড়া পাত্র হিসেবে আমি কি খুব খারাপ? বোধ হয় না, তাই না? লেখাপড়া না শিখলেও কলেজ ইউনিভার্সিটিতে গেছি কবার। খবরের কাগজের স্পেশাল করেসপন্ডেন্টের চাকরিটাও নেহাত মন্দ নয়। বেশ চটক আছে, মাইনেও নেহাত কম পায় না। বাড়ি না থাকলেও গাড়ি আছে, নায়ব না থাকলেও স্টেনও তো আছে। তাছাড়া শুনেছি আজকালকার মেয়েরা বিলেত ফেরত দুষ্টু ছেলেদের বেশ পছন্দ করে। মেয়েদের বাপ মা স্মার্ট স্যাটিসফিকেটেড বলে ওইসব ছেলেদের জামাই করতে আপত্তি করেন না। সেদিক থেকে আমি ওভার কোয়ালিফাইড। একবার নয়, বহুবার গিয়েছি বিলেতে। লোকে বলে দুষ্টামিও নাকি করেছি। আরও একটা ব্যাপার আছে, পটলডাঙ্গার গোবিন্দ বিলেত ফেরত বলে বিয়েতে ফিল্ম মাস্টারদের মতো ইনকাম ট্যাক্স ফি 10,000 টাকা ব্ল্যাক মানি পেয়েছিল। সুতরাং আমার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মনে হয়। আর তাছাড়া তোমার মতো হাই ফার্স্ট ক্লাস মেয়ে পাওয়া এখন যখন আছে। টাকা পয়সাওয়ালা বোকা বোকা লোকের একটা উড় মেয়ে শিকার করা অধ্যাপিকা দোলা সরকারের পক্ষে নিশ্চয়ই খুব কষ্টকর নয়। তবে তার আগে মেম সাহেব উপাখ্যানটা তোমাদের সবার জেনে নেওয়া দরকার। আমার ওই কালো মেম সাহেবকে নিয়ে তোমরা একদিন হাসি ঠাট্টা করেছ, হয়তো কিছু ধারণাও করেছ মনে মনে। শুধু তুমি কেন, অনেকেরই মনেই আমার মেম সাহেবকে নিয়ে অনেক প্রশ্ন। কেউ কেউ ভাবে মেম সাহেব বলে কেউ নেই, পুরোটাই গুল 420। আবার কেউ কেউ ভাবেন মেম সাহেবকে আমি শুধু ভালোবাসিনি, বিয়েও করেছি। নানা ধরনের নানা লোকজনদের কাছে থেকে মেম সাহেব সম্পর্কে চিঠিপত্র কম পাই না। যার সঙ্গেই নতুন আলাপ হয় তিনিই প্রশ্ন করেন মেম সাহেবকে। ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবার ওই এক প্রশ্ন। এই তো কদিন আগে দিল্লি ইউনিভার্সিটির এক তন্নি শ্যামার সঙ্গে আলাপ হলো। বাড়িতে নিয়ে গেলেন দুটো থিন অ্যারাউট বিস্কুট, একটা প্যারা সন্দেশ আর এক কাপ চা দিয়েই মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, মা, জানতে চাইছিলাম মেম সাহেবের আসল নাম কি? বছরখানেক আগে সিউড়ি থেকে এক বৃদ্ধা পার্সেল করে একটা লাল টুকটুকে সিল্কের শাড়ি পাঠিয়েছিলেন। সঙ্গে একটা ছোট্ট চিঠি ছিল। লিখেছিলেন, তোমার মেম বউকে একটা শাড়িটা আশীর্বাদই পাঠাচ্ছি। বিদেশি মেমকে এই শাড়িটা পরালে ভালো লাগবে। মাতৃতুল্য স্নেহাতুর বৃদ্ধাকে আমি লিখেছিলাম, মা, শাড়িটা আপনি সাবধানে রেখে দিন। সময় মতো আপনার মেম বউকে নিয়ে ওইখানে গিয়েই শাড়িটা গ্রহণ করব। মেম সাহেবকে নিয়ে আরও কত কী কাণ্ডই হয়। তাই তো এবার ভেবেছি তোমাদের সঙ্গে এমন করে আর লুকোচুরি না খেলে পুরো ব্যাপারটাই খুলে বলবো। তাছাড়া আমার জীবনের এই সব ইতিহাস না জানলে তোমার পক্ষে ঘটনাবলী করার অসুবিধা হতে পারে। তোমাকে সব কিছু লেখার আগে নৈতিক দিক থেকে মেম সাহেবের একটা অনুমতি নেওয়া দরকার। কিন্তু আসছে, দূরে চলে গেছে, তার অনুমতি জোগাড় করা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, তাছাড়া ওর ঠিকানাও আমার জানা নেই।